তাহলে সময়ায়ন প্রভাবটা কি একদম কাছে থেকে তোলার চেষ্টা করবো। হ্যাঁ, তাহলে সময়ায়ন প্রভাবটা কি? সময়ায়ন প্রভাব কিছুই না, আমরা আগের দিন একটু বাফারটা বলেছিলাম। আচ্ছা, সময়ায়ন প্রভাবের আগে আমরা একটু ছোট ছোট কয়েকটা জিনিস একটু বলে নিই। আমরা যেটা জানি তা আরেকবার বলে নিই। একটা হচ্ছে তীব্র বিশ্লেষ্য। বিশ্লেষ্য বলতে আমি বলতে চাচ্ছি হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। তড়িৎ বিশ্লেষ্য কেন বলছি? কারণ ইলেকট্রিসিটি পাঠালেই হচ্ছে ওটা কী হয়, বা কিছু আছে বিশ্লেষ্য ডাইরেক্ট বলে, কারণ ও জলীয় দ্রবণে গেলেই হচ্ছে কী হয়ে যায়, বিশ্লেষণ হয়ে যায়। তাহলে তীব্র তড়িৎ বিশ্লেষ্য আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য, এই দুইটা বলতে আমরা কি বুঝবো? তীব্র আর হচ্ছে মৃদু। তাহলে মৃদু কোনটা, তীব্র কোনটা? তাহলে মৃদু আমরা তাদের বলবো যারা জলে গিয়ে সবটা বিয়োজিত হয় না, তাই তো। আর যারা তীব্র তারা কারা? যারা যতগুলি দিব আমি ততগুলি দ্রবীভূত হয়ে যাবে। যেরকম সোডিয়াম ক্লোরাইড, আমি যদি 100টা সোডিয়াম ক্লোরাইড নিই, তাহলে 100টা সোডিয়াম ক্লোরাইড দিয়ে দ্রবণে গিয়ে কতগুলি সোডিয়াম প্লাস তৈরি করবে? 50টা। হ্যাঁ, কটা তৈরি করবে? এই সম্পূর্ণ বিয়োজিত হয়ে যাবে বলছি তো। পিটাবো একবারে পিটাবো এবার 100টা, তাহলে এটাও 100টাই তৈরি হবে, এটাও 100টাই তৈরি হবে। দুইটা ভাগ হয়ে যাচ্ছে না কেন? আমরা সি আলফা কেন করছি? সি আলফা করছি না। এটা যদি সি আলফা ভাঙে তাহলে তো সি আলফা তৈরি হবে। তাহলে এরা হচ্ছে কি বলছি, তীব্র তড়িৎ বিশ্লেষ্য। এবং মৃদু তড়িৎ বিশ্লেষ্য কারা? যদি আমি নিচ্ছি অ্যাসিটিক অ্যাসিড, তাহলে অ্যাসিটেট আয়নটা তৈরি হবে। আর কি তৈরি হবে? এইসব দেখতে পাচ্ছ না, ঋতিকা দেখতে পাচ্ছ না, দেখতে পাচ্ছ? বইটার জন্য না, হাতের জন্য দেখতে পাচ্ছ। তাহলে হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য আর মৃদু তড়িৎ। হ্যাঁ, কি তাহলে আমরা বলছি মৃদু তড়িৎ বিশ্লেষ্য কোনগুলি? তাহলে মৃদু তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে সেইগুলি যেগুলি হচ্ছে, আমি ধরো 100টা অ্যাসিটিক অ্যাসিড নিলাম, 100টা নিলাম, দেখলাম সাম্য অবস্থায় এ 5টা তৈরি হচ্ছে, এ 5টা তৈরি হচ্ছে। 100টা নিচ্ছি আমি, 100টা অণু নিচ্ছি, এ 5টা তৈরি হচ্ছে, এ 5টা তৈরি হচ্ছে। তার মানে এর সাম্য অবস্থায় পড়ে থাকবে কয়টা? 95টা। কিন্তু এটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য কেন বললাম? যে 100টা দিছি কিন্তু 100টা ওরা বিশ্লেষণ হয় নাই। এখান থেকে আমি কি বুঝতে পারছি যে মাত্র 5টা বিশ্লেষিত হয়েছে, মানে হচ্ছে 100 - 5, সাম্য অবস্থায় 100 - 5 করে আসে, ঠিক আছে। আর এখানে কি হচ্ছিল, আমি 100টা নিচ্ছি, 100টাই বিয়োজিত হয়ে গেছে। তাহলে এরা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য। বোঝা গেল? এবার কতগুলি ইম্পর্টেন্ট আর একটা হচ্ছে যেগুলি বিশ্লেষণ হবেই না, অদ্রাব্য। আর কি পাবো বললাম? অদ্রাব্য মানে অদ্রাব্য কেন আমি বলছি? এগুলি মেনলি জলীয় দ্রবণে অদ্রাব্য, মাঝে মধ্যে একটু ফোকাস করবো। হ্যাঁ, জলীয় দ্রবণে অদ্রাব্য, অর্থাৎ ওদের আমরা বেশিরভাগ জিনিসগুলো দেখি জলের মধ্যে দিলে কী হয়ে যায়, ওরা দ্রবীভূত হয়ে যায়। কিন্তু কিছু কিছু আছে আয়নীয় যৌগ, তারা জলীয় দ্রবণ, আয়নীয় যৌগগুলোই তো মেইনলি আয়ন তৈরি করে জলের মধ্যে গিয়ে, ধনাত্মক আয়ন, ঋণাত্মক আয়ন। যেমন লবণটা দিলাম, এই সোডিয়াম ক্লোরাইড লবণ কী করলো, সোডিয়াম প্লাস আর ক্লোরিন তৈরি করলো। অ্যাসিটিক অ্যাসিড কী করলো, জল দিলাম, অ্যাসিটেট আয়ন, এটা যেরকম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, একটা ক্ষার, তাই তো। এই ক্ষারটা কী হচ্ছে, এরও যদি আমি 100টা নিই, দেখলাম যে এখানে আমি পাচ্ছি হচ্ছে মাত্র 10টা হচ্ছে NH4 হয়েছে। জলীয় দ্রবণে 10টা NH4 প্লাস আর 10টা কি পেলাম, OH মাইনাস। তার মানে এটাও কিন্তু একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য, তাই তো। আর এর জন্যই কিন্তু আমরা মৃদু ক্ষারও বলি। ওই তোমরা জিনিসটা জানো যে সম্পূর্ণটাই H প্লাস হয়ে যাচ্ছে, রেডিলি H প্লাস দিয়ে দিচ্ছে, মানে যাই দিচ্ছে তাই H প্লাস দিয়ে দিচ্ছে। তাহলে ও অ্যাসিড। এবারে অ্যাসিটিক অ্যাসিড দেখো, ও সবগুলো দেয় না। আমি 100টা নিচ্ছি, মাত্র দিচ্ছে 5টা। আমি আজকে বিশালকে 10টা কোশ্চেন লিখতে বলছি, ও মাত্র আমাকে 2টা কোশ্চেন লিখে আসছে। তাহলে ও ভালো ছাত্র না খারাপ ছাত্র? পচা ছাত্র। আর আমি একজনকে 10টা দিচ্ছি, সে 10টাই লিখে নিয়ে আসছে, তাহলে সে তীব্র। ঠিক আছে, হ্যাঁ, যদি অ্যান্সারগুলো করছে তো, কাজ করলেই তো ভুল হবে, কাজ না করলে কিসের ভুল হবে? যারা কাজ করে তাদেরই ভুল হয়, আর যারা কাজ করবে না তাদের কিসের ভুল, কিসের কি, ওরা শুধু বসে বসে সমালোচনা করবে। ঠিক আছে।
তাহলে দেখো অদ্রাব্য, তাহলে অদ্রাব্য কতগুলি আমার দরকার। তাহলে অদ্রাব্য কারা, আমি দুইটা বলছি, একটা হচ্ছে বেরিয়াম সালফেট আর এটা হচ্ছে ক্যালসিয়াম ফ্লোরাইড। এরা কিন্তু নর্মালি কিন্তু এরা জলে দ্রবীভূত হয় না। এদের কিন্তু আয়নগুলো আছে কারা কারা, একটা বেরিয়াম 2+ আর একটা হচ্ছে সালফেট 2-। এটা কিন্তু ওরা আয়নগুলো নিয়ে যুক্ত হচ্ছিল, এখানেও কিন্তু তাই, ক্যালসিয়াম 2+ আর হচ্ছে কি 2F-। ঠিক আছে, এরা কিন্তু এরকমভাবে বিক্রিয়া করে, এরকমভাবে বিয়োজিত হয়, কিন্তু এরা জলীয় দ্রবণে বিয়োজিত হয় না, এরা কিন্তু কেলাস ফর্ম করে যায়। কারণটা হচ্ছে, এটা কারণটা একটু ছোট্ট করে বলে রাখি, যদি কখনো কোথাও প্রশ্ন দিয়ে দেয় কারণ এরা অদ্রাব্য, এর কারণটা হচ্ছে এদের ল্যাটিস শক্তি, তোমাদের ল্যাটিস শক্তি বলছিলাম তো, বিপরীত ধর্মী দুইটা আধান একসাথে যুক্ত হয়ে যে শক্তিটা মুক্ত করে, এদের ল্যাটিস শক্তি হাইড্রেশন শক্তির অপেক্ষা বেশি। হাইড্রেশন শক্তি অপেক্ষা কি হচ্ছে বেশি। যাদের ল্যাটিস শক্তি হাইড্রেশন শক্তি অপেক্ষা বেশি তারা কিন্তু জলে দ্রবীভূত হতে পারবে না। তাহলে এরা তাহলে বললাম, আর এরা বিয়োজিত হয় না। ঠিক আছে, বেরিয়াম হোক, ক্যালসিয়াম হোক বা ফ্লোরাইড হোক, এই সমস্ত মেটালগুলো যখন আমরা মানে আলাদা করে পৃথক করি, এক্সট্রাকশন করি, তখন হচ্ছে কিন্তু এই কমপ্লেক্সগুলোই তৈরি করে। আমি এটা আলাদা হিসেবে বললাম। তাহলে আমরা বললাম তীব্র তড়িৎ বিশ্লেষ্য, মৃদু তড়িৎ বিশ্লেষ্য, আরেকটা হচ্ছে যেটা অদ্রাব্য, যেটা কোনো রকম বিয়োজন হয় না। ঠিক আছে, তাহলে এটা গেল একটা। এইবার আমরা জানবো যে কারা তীব্র তড়িৎ বিশ্লেষ্য। তীব্র কথাটা থেকেই বুঝতে পারছো, একদম সম্পূর্ণটাই তীব্র। এইবার তার মাঝখানে একটা কথা আছে, সেই কথাটা হচ্ছে তাহলে এমন কিছু যৌগ আছে যারা হচ্ছে কি এরা একদম তীব্র তড়িৎ বিশ্লেষ্য, যেরকম যে কোনো লবণ। তাহলে কি বললাম, যে কোনো এরা কিন্তু তীব্র তড়িৎ বিশ্লেষ্য। হ্যাঁ, যে কোনো লবণ তীব্র তড়িৎ বিশ্লেষ্য। ওই যে শুধুমাত্র যে দুইটা ক্যালসিয়াম ফ্লোরাইড আর বেরিয়াম সালফেট বাদ দিয়ে, মানে ওরাও কিন্তু লবণ আয়ন তৈরি করে, আমরা এদেরও কিন্তু এসে দেখবো দ্রাব্যতা গুণফল দেখবো, কিন্তু এরা বলছে যে কোনো লবণ, যে কোনো লবণ, সে মৃদু অ্যাসিড মৃদু ক্ষার থেকেও যদি লবণ তৈরি হয়, যেরকম আমরা HCl ভার্সেস NaOH যদি আমরা প্রশমন বিক্রিয়া করি, তাহলে আমরা কী পাবো, সোডিয়াম ক্লোরাইড পাবো, আর কী পাবো, জল পাবো। এই বিক্রিয়াটা কোত্থেকে আসে, HCl থেকে H+ পাবো, ক্লোরিন মাইনাস পাবো, সোডিয়াম প্লাস পাবো, OH- পাবো। এরা দুজন তো পরস্পর যুক্ত হবে, এই আয়নগুলো যুক্ত হচ্ছে জন্যই তো NaClটা তৈরি হচ্ছে। তার মানে যে কোনো লবণ প্রশমন বিক্রিয়া থেকে যে কোনো লবণ, সেটা কিন্তু তীব্র তড়িৎ বিশ্লেষ্য। এবার তোমরা বলতে পারো স্যার, তাহলে একটা মৃদু অ্যাসিড, একটা মৃদু ক্ষার থেকে যদি আমি একটা লবণ বার করি, এটা মৃদু অ্যাসিড, যেরকম CH3COOH, এটা একটা মৃদু অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। তাহলে একটা মৃদু ক্ষার বলো NH4OH, মনে রাখবা কিন্তু একটাই মৃদু ক্ষার, এটা মনে রাখবা, তোমাদের 11 কেটে যাবে। ঠিক আছে, তাহলে CH3COONH4, তাহলে এটা লবণ, কারণ এখান থেকে ঋণাত্মক আসবে, এখান থেকে ধনাত্মক আসবে, আর বাকিটা তো জল। ঠিক আছে, তাহলে এই বিক্রিয়াটার মধ্যে আমরা দেখছি এটা হচ্ছে মৃদু অ্যাসিড আর এটা মৃদু ক্ষার। তার মানে বলতে পারো আমি যদি এর 100টা নিলাম, এরও 100টা নিলাম। ঠিক আছে, শুরুতে এরা কত ছিল, 0 0। সাম্য অবস্থায় দেখলাম আমি 5টা পাচ্ছি আমি, মাত্র 5টা CH3COONH4+। তাহলে এরা কয়টা বিক্রিয়া করছে 100টার মধ্যে, 5টাই তো বিক্রিয়া করবে। এর থেকে 5টা আসবে, এর থেকে 5টা আসবে, এর থেকে 5টা আসবে, এই তো 5টা যুক্ত হইল, 5টাই তৈরি হবে। 5টা যুক্ত হয়েছে, 10টা তৈরি হবে, দুজন্য একসাথে জয়েন্ট হচ্ছে তো। বোঝা গেল কথাটা? তাহলে এই অ্যাসিটেট আয়ন আর হচ্ছে অ্যামোনিয়াম আয়ন দুজন যুক্ত হয়ে লবণ তৈরি করলো। এবার কথা হচ্ছে, তাহলে এই যে এরা তো মৃদু অ্যাসিড মৃদু ক্ষার থেকে এই লবণটা তৈরি হলো, তাহলে এই লবণটা কি তড়িৎ বিশ্লেষ্য কি তড়িৎ বিশ্লেষ্য না? এরা তীব্র তড়িৎ বিশ্লেষ্য, কারণ এরা যে তৈরি হয়েছে এই আয়নগুলোর সমন্বয়ে তৈরি হয়েছে, এই আয়নগুলো পাওয়া গেছে, এই যখনই আবার দ্রবণে নিয়ে আসবা এই কিন্তু বিশ্লেষিত হয়ে যাবে, CH3
COO মাইনাস NH4 প্লাস। তুমি যে কটা নিবা ওই কটাই ওরা বিশ্লেষিত হয়ে যাবে না, ঠিক আছে? তাহলে যে কোনো লবণ সেটা কিন্তু তীব্র তড়িৎ বিশ্লেষণ, তাহলে যে কোনো লবণ সেটা কিন্তু তীব্র তড়িৎ বিশ্লেষণ, মনে থাকবে। অর্থাৎ এরা জলীয় দ্রবণে কি করবে, এরা জলীয় দ্রবণে, লবণগুলির জলীয় দ্রবণে সম্পূর্ণ বিয়োজিত হয়ে যাবে, সম্পূর্ণ, একদম সম্পূর্ণ বা 100% কী হবে, বিয়োজিত। বিয়োজিত হবে। কোনো কনফিউশন আছে এই জায়গার মধ্যে? কোনো কনফিউশন আছে? চলো এবার তাহলে আমরা একটু সময়ন প্রভাবের দিকে ছুটি। এইবার আসি সময়ন প্রভাবের মেন জায়গা। তাহলে সময়ন প্রভাব যদি পড়তে হয় তাহলে আমাদের একটু লাসাতে লেয়ারের নীতিটা একটু মনে রাখতে হবে, একটু লাসাতে লেয়ারের নীতিটা মনে করতে হবে। তাহলে লাসাতে লেয়ারের নীতিটা কী বলছিল, যে আমি বাইরের শর্তগুলিকে যে কোনো, হ্যাঁ কথাগুলি যেন কমসে কম কপি হয়। তাহলে কি হচ্ছে, আমরা এই সময়ন প্রভাবে তাই দেখব যে বাইরের থেকে কিছু আয়ন দিব। আমরা যেরকম আগের দিন বলছিলাম যে বাইরের থেকে যদি বিক্রিয়ক পদার্থ আমরা যোগ করি লাসাতে লেয়ার নীতিতে, বাইরের থেকে যদি বিক্রিয়ক যোগ করি তাহলে বিক্রিয়াটা কোন দিকে যায়, সাম্য অবস্থায় সম্মুখ দিকে যাবে। যদি বিক্রিয়াজাত পদার্থ যোগ করি তাহলে কি হবে, বিপরীত দিকে বাড়বে। এটার উপরেই হচ্ছে আমাদের সময়ন প্রভাব। দেখি কীরকম সময়ন প্রভাব। অ্যাসিটিক অ্যাসিড, তাহলে এই জলের সাথে বিক্রিয়া করলো, জলের মধ্যে বিশ্লেষিত হয়ে কী তৈরি করলো, সোডিয়াম এরকম তৈরি হলো, অ্যাসিডেট আয়ন তৈরি করলো, আর কি তৈরি করলো, নর্মাল রিয়াকশান, সাম্য অবস্থায় আছে। এইবার এই দ্রবণের মধ্যে আমি কিছু পরিমাণ CH3COON আমি এখানে অ্যাড করে দিলাম, অ্যাড সাম। আমি এই সাম্য অবস্থার মধ্যে আমি কী করলাম, এই মিশ্রণের মধ্যে বিক্রিয়া যত দুইটাই আছে, আমি এর মধ্যে কিছু পরিমাণ অ্যাসিটেট, সোডিয়াম অ্যাসিটেট যুক্ত করে দিলাম। তাহলে বিক্রিয়াটাতে কী হবে একটু বল। এখানে অ্যাসিটিক অ্যাসিড সে জলীয় দ্রবণে অ্যাসিটেট আয়ন আর হচ্ছে কি জল, এই H+ তৈরি করছিল যেহেতু অ্যাসিড। এখন কথা হচ্ছে আমি এটার মধ্যে অল্প পরিমাণ কী যোগ করে দিলাম, সোডিয়াম অ্যাসিটেট যোগ করে দিলাম। তাহলে বিক্রিয়ার সাম্যটা বাঁ দিকে ছুটবে না ডান দিকে দৌড়াবে, কোন দিকে গিয়ে কোনো প্রতিষ্ঠা হবে, সম্মুখ বিক্রিয়াটা বৃদ্ধি পাবে। কীভাবে বৃদ্ধি পাবে, আমি একদম মিক্সচারের মধ্যে দিলাম, কিন্তু বিক্রিয়া যেন দুটি আছে। হ্যাঁ, মিক্সচারের মধ্যে যদি আমি বিক্রিয়ক পদার্থ মেশাই তাহলে হচ্ছে সামনের দিকে যাবে, আর যদি আমি এটা যদি মেশাই তাহলে বিপরীত দিকে আসবে। এখন আমি যে জিনিসটা নিচ্ছি সেখানে দেখতে হবে এটার মধ্যে আয়নগুলো কী কী আছে। উভয় দিকে যাবে নাকি? দেখি উভয় দিকে কেন যাবে, আমি তো মিশাচ্ছি, এটা তো মিশ্রণটা। অ্যাসিটিক অ্যাসিড জলের মধ্যে দিলাম, দেখি কয়েকটা অ্যাসিটেট আয়ন তৈরি হচ্ছে আর H+ তৈরি হচ্ছে। এবার এখানে আমি কী করলাম, দেখি তো একটু এই লবণটা দিয়ে বিক্রিয়াটা কী হয়, সাম্য অবস্থা ডান দিকে যায় তো সাম্য অবস্থা বাঁ দিকে আসে। তাহলে অ্যাসিটেট আয়ন যদি দিই তাহলে এখান থেকে কী কী পাবো, CH3COO মাইনাস, কারণ এ তো সম্পূর্ণ বিয়োজিত হবে তো। এবার বলো তাহলে দ্রবণে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব বাড়লো না বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব বাড়লো, কোনটা বাড়বে? দেখো এই মাইনাসটা দেওয়ার জন্য এখানে এই এটা ছিল, আর এখানে আরও তুমি এক্সট্রা করে এটা অ্যাড করলা, তাহলে বিক্রিয়াজাত গাঢ়ত্ব কী করলো, ইনক্রিজ করলো। বিক্রিয়াজাত গাঢ়ত্ব সেটা বলটু হয়ে গেল, বৃদ্ধি কোথায়, বলটু কোনটা, এটা হ্যাঁ এটা হ্যাঁ, এটা কি বলটু হয়ে যাবে পরে? না বলতে হবে না, এটা এরকমই আছে। তাহলে বিক্রিয়াজাত গাঢ়ত্ব কী হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তাহলে সাম্য অবস্থা কোথায় যাবে, সাম্য অবস্থা বাম দিকে গিয়ে পুনঃপ্রতিষ্ঠা হবে। বোঝা গেল কথাটা তাহলে আমার, তাহলে সময়ন প্রভাবটা বোঝা গেল। এখন আবার এই অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে
এখানে আমি অল্প করে NaOH মিশিয়ে দিলাম। কী হবে? অল্প একটু ক্ষার মিশিয়ে দিলাম। যুক্তিও পদার্থ এখানে কোনো ইফেক্টই দেখাবে না, কেন? কারণ এই আয়নগুলোর কোনোটাই করছে না, মিথ্যা। এ বরং এর সাথে প্রশমন বিক্রিয়া করবে, তাই তো? সে লবণ জল তৈরি করবে। এখানে আমি OH মাইনাস হ্যাঁ, এটা তৈরি হবে, কিন্তু এদের কোনো আয়নের মধ্যে সমায়ন কোথাও পাচ্ছি? সমায়ন প্রভাবটা কেন বলছি? আয়নের প্রভাব, কিন্তু সমান থাকবে। সমায়ন। এখানে একটা জিনিসই দেওয়া থাকবে যে আমি এটা দিচ্ছি, তুমি এটা দেখবা যে এটার মধ্যে যে আয়নটা আছে সেই আয়নটা কোথায় তৈরি হচ্ছে, ডান দিকে না বাঁ দিকে, কোনটার গারত্ব বৃদ্ধি করছে? যদি বাঁ দিকের গারত্ব বৃদ্ধি করে তাহলে ডান দিকে সাম্য অবস্থা যাবে, যদি ডান দিকে গারত্ব বৃদ্ধি করে তাহলে উল্টা দিকে আসবে, ওই যে ড্রেনের জলেই পার মতো। ঠিক আছে, তাহলে বোঝা গেল কথাটা? ধরো NH4OH, এখান থেকে আমি জলের সাথে যদি বিক্রিয়া করি তাহলে আমি কী পাচ্ছি? NH4+, আর কী পাচ্ছি? OH-। এইটার মধ্যে যদি আমি NaOH দিয়ে দিই কী হবে বলো? দেখো তাহলে এখান থেকে কিন্তু আমরা OH- পাচ্ছি, তাহলে এর গারত্ব বৃদ্ধি, স্যার ওর ঘাড়ে কিন্তু মাইনাস হ্যাঁ এর গারত্ব বৃদ্ধি, মাঝখানে দিয়ে দেবে যেন বোঝা না যায়। তাহলে সাম্য অবস্থা বাম দিকে যাবে। বাম দিকে। কথাটা বোঝাইতে পারলাম? সমায়ন প্রভাবটা এরকম হাজারো 2-3টা এক্সাম্পল আছে, তুমি 2-3টাই পড়ো, হাজারো এক্সাম্পল আছে, এতগুলো লাগবে না। 2-3টা বইয়ের মধ্যে সমায়ন প্রভাব থেকে 2-3টা এক্সাম্পল পড়ে নেবেন, 2 থেকে 3টা এক্সাম্পল। এটা ভেরি ইম্পর্টেন্ট জায়গা এখন আসছে, সেটা হচ্ছে বাফার ক্রিয়া। কিছুই হয়নি, বাফারের কি কনসেপ্টটা হয়েছিল শুধু। কনসেপ্ট হচ্ছে বাফার ক্রিয়াটা কীভাবে কাজ করে ওটা আমাদের জানতেই হবে। ঠিক আছে, তাহলে আমরা বাফার বলছিলাম 2 ধরনের বাফার, একটা আম্লিক বাফার, একটা ক্ষারীয় বাফার। তাহলে আমরা আম্লিক বাফার, দেখো কত মজাদার জিনিস আম্লিক বাফার। একটা আম্লিক বাফারের উদাহরণ দাও তো। একটা আম্লিক বাফার, আম্লিক যখন বলতে তাহলে কী নিব? এখান থেকে একটা অ্যাসিড নিব। কী অ্যাসিড নিব বলো? দুর্বল না শক্তিশালী অ্যাসিড? দুর্বল তো। কী অ্যাসিড নিব? দুর্বল। একটা দুর্বল অ্যাসিডের নাম বলো। হ্যাঁ, দুইটাই আমি দুইটাই খুব ইউজ করি, দুইটাই বেশি ইউজ করি, একটা এক্ষুনি করলাম। CH3COH, ভেরি গুড। একটা নতুন তো টার্মগুলো এর জন্য একটু অসুবিধা হয়ে যাবে। তাহলে অ্যাসিটিক অ্যাসিড, তাহলে এটা হচ্ছে একটা দুর্বল অ্যাসিড। এবার দুর্বল অ্যাসিডের মিশ্রণটার সঙ্গে কী নিব আম্লিকের বাফারের মধ্যে? তাহলে এই অ্যাসিডটারই কী নিব? তাহলে এর অনুবন্ধী লবণটা নিব। তাহলে এর অনুবন্ধী হচ্ছে এটা COOH। ঠিক আছে, এই দুইটার মিশ্রণটাকে আমরা বলছি কি? বাফার, যেটা হচ্ছে গাড়ির সকার, যে কোনো গাড়ির সকার। সেটা কি করে? যে বাইরের থেকে যে ধাক্কাটা খাচ্ছে চাকাটা, এরকম আপ ডাউনের চাকাটা যে ধাক্কা খাচ্ছে, সেই ধাক্কাটা কী করছে? সকারটা কী করছে? ও কিন্তু অ্যাবজর্ব করছে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এটাকে আমরা বলছি হচ্ছে আম্লিক বাফার। তাহলে এই অম্ল আর তার অনুবন্ধী লবণ, দেখো এরা কি কাজ করে, দেখো এদের মিশ্রণটা তো পুরো মজাদার। তাহলে এখান থেকে কি আসবে? অ্যাসিড থেকে CO-, আর কি আসবে? H+, আর এটুক আসলো। আর এটা থেকে কি আসবে? এবার এটা তাহলে কী করে কাজ করবে না? কীভাবে কাজ করবে? হ্যাঁ হ্যাঁ, এই যে দুটো সমায়ন, এর জন্য তো এটা সমায়ন প্রভাবটা এই জন্য আগে বলে নিলাম। সমায়নেরও কাজ আছে। যেরকম আমরা যখন বিক্রিয়া করি বা যখন আমরা রাস্তা দিয়ে চলি, তখন যেন রাস্তাটা ভাঙাচোরাগুলো যেন টের না পাওয়া যায়, এর জন্য আমরা সুকার লাগাই তো। ঠিক এই কারণের জন্যই হচ্ছে আমরা বিভিন্ন অ্যাসিড নিয়ে যখন আমরা কাজ করি, সেই অ্যাসিডগুলোর মধ্যে বা যে ক্ষারগুলো নিয়ে কাজ করি তার মধ্যে অল্প পরিমাণ বাফার দিয়ে দিই। কেন দিয়ে দিই এখন দেখছি। ধরো অ্যাসিটিক অ্যাসিড,
ঠিক আছে, এটা নিয়ে আমরা কাজ করছি। তাহলে এর পিএইচটা কী হবে? এইচ প্লাসের গাঢ়ত্ব কী করতে পারে? আপ ডাউন করতে পারে, করতে পারে তো। তাইলে এইবার ধরো আমি এক্সেস এটার মধ্যে এইচ প্লাস দিলাম, আর এখানে আমি বাফারটা কী রাখলাম? এটা CH3 COO L, বুঝবা কিন্তু এই জায়গাটা মধ্যে, ঠিক আছে। কোনো কারণবশত এখানে এক্সেস আমি এক্সেস এইচ প্লাস আমি এখানে কী করলাম? দিয়ে দিলাম। তাহলে এক্সেস যদি এইচ প্লাস দিই, এই দ্রবণটা ভাঙে গিয়ে কী তৈরি হবে? CH3COO মাইনাস আর হচ্ছে H3O, ধরো সাম্য অবস্থায় আছে বিক্রিয়াটা। তাহলে এক্সেস যদি আমি এখানে যদি আমি এই জায়গাটার মধ্যে যদি আমি এক্সেস যদি আমি H3O প্লাস দিয়ে দিই, তাহলে কী হচ্ছে? H3O প্লাসের ঘনত্বটা বৃদ্ধি হচ্ছে। তাহলে সাম্যটা কী হবে? তাহলে সাম্যটা এখানে গাঢ়ত্ব বেড়ে যাচ্ছে, মানে বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব বেড়ে যাচ্ছে। তাহলে সাম্য সেটা বাম দিকে চলে আসা কথা। তাহলে যে পিএইচটা আগে ছিল, তাহলে পিএইচটা কী হয়ে যাচ্ছিলো? চেঞ্জেস হয়ে যাচ্ছিলো। পিএইচ হচ্ছে চেঞ্জেস। এই চেঞ্জেসটাকে আমরা আটকাবো। এই আটকাবে, কে আটকাবে? এই বাফারটা। এবার কীভাবে আটকাবে সেটা দেখি। দেখো, তাহলে এদের মিশ্রণে কী আছে? এটা। এবার আমি এক্সেস এইচ প্লাস দিলাম, তাহলে এইখানে যে এরা আছে এরা তো এইভাবে বিক্রিয়া করে আছে। এরা তখন কি করবে? এই যে বাড়তি যে এইচ প্লাসটা আছে, তখন এই বাড়তি এইচ প্লাসটা এই ধরে নেবে, কারণ এইখানে দেখো বিক্রিয়াটা দেখো এরকম তৈরি হচ্ছে না। CH3COOH প্লাস CH3COO Na, তাহলে সময়ায়ন প্রভাব। তাহলে আমি শুধু CH3COO পাবো, প্লাস পাবো H3O প্লাস, প্লাস পাবো হচ্ছে Na মাইনাস Na প্লাস। এই কটা পাবো না এখান থেকে? কারণ CH3CO পাবো, এটার থেকে দুটা থেকে CH3CO পাবো, আর H প্লাস পাবো, আর পাবো কি? Na প্লাস। পাচ্ছি তো? এইবার একে প্রেশার দিবেই না, যে গাড়িতে বসে থাকবে ও প্রেশার হবে না। কেন? কারণ এই যে এক্সেস যে এইচ প্লাসটা দিচ্ছ, এই যে এই এইচ প্লাস যে এক্সেস দিচ্ছ, এই এক্সেস এইচ প্লাসটা কী করলো? একে জয়েন করে নিল, এ যুক্ত হয়ে গেল। এই সিটা এই এইচ প্লাসটাকে কী করে নিল? এক্সেস H3O প্লাসটাকে যুক্ত হয়ে ও কোথায় চলে আসলো? এখানে চলে আসলো। এর উপর কোনো প্রভাব ফেলতেই দিল না। বা তুমি এটাকে অ্যাসিটিক অ্যাসিড যেহেতু এখানে, সেখানে ধরো HCl যদি নিতাম, সেক্ষেত্রেও তাই হতো। আমি এটাকে নিতে গণ্ডগোল হয়ে গেছি। আচ্ছা, হোয়াটএভার, আমি এক্সেস যে এইচ প্লাসটা দিচ্ছি, সেই এইচ প্লাসটা কী করছে? এই বাফারটাই খায় নিচ্ছে। কথাটা বোঝার চেষ্টা করো, যে আমি যে বাড়তি এইচ প্লাস দিচ্ছি সেটা কে খাচ্ছে? বাফারটা খায় নিচ্ছে, ঠিক আছে। এবার যদি আমি এক্সট্রা করে OH মাইনাস দিই, তাহলে কী হবে সেটা একটু দেখি। এখানে যদি আমি এক্সেস যদি আমি OH মাইনাস দিতাম, যদি এই দ্রবণটা যদি আমি এক্সেস আমি যদি OH দিতাম, OH দিলে কী হতো? তাহলে ক্ষারকত্বটা বাইরে যেত, এই OHটা। সেই OHটা দেখো এরা কীভাবে অ্যাবজর্ব করে। এবার এরা OHটা দেখো অ্যাবজর্ব করবে। কে কে আছে এখানে? অ্যাসিডেট আছে, জল আছে, সরি এইচ প্লাস আছে, আর হচ্ছে সোডিয়াম প্লাস আছে। এই এইচ প্লাস এটা যদি ধরে তাহলে তো ক্ষার হয়ে যাবে। আমি এক্সেস ও ক্ষার দিচ্ছি, তাহলে কী হচ্ছে? মানে এক্সট্রা গর্ত আছে, সেই গর্তটা দেখো এ মেকআপ করে নিচ্ছে। এই এইচ প্লাস কী করলো? OH মানের সাথে যুক্ত হয়ে কী তৈরি করবে? এই দুজন। তাহলে জলের কোনো পিএইচ আছে? জল তো নিউট্রাল, তাহলে এখান থেকে কী করে তৈরি করবে? দুই অণু। ক্লিয়ার? এক্সেস এইচ প্লাস অ্যাবজর্ব করছে, অ্যাবজর্ব করে কে? দেখো এক্সেস এইচ প্লাসটা অ্যাবজর্ব করছে, দেখো এই অনুবন্ধী ক্ষারকটা, বাফারের অনুবন্ধী ক্ষারক। বাফারে যে অ্যাসিডটা নিচ্ছ, সেই অ্যাসিডের অনুবন্ধী ক্ষারকটা কী করলো? এইচ প্লাসটাকে কী করে নিল? অ্যাবজর্ব করে নিল। কারণ এখানে এরা নিজেদের মধ্যে একটা কী তৈরি করে আছে? একটা সাম্য অবস্থা তৈরি করে নিয়ে আছে।
মানে ওর উপরে প্রেশার দিচ্ছে না, এরকম না যে রাস্তাটা সকার দেওয়াতে রাস্তা ভালো হয়ে গেছে, রাস্তা খারাপই, অর্থাৎ উঁচা আর নিচা দুইটাই আছে। আমি উঁচাটাকে পিএইচ ধরলাম, এই এইচ প্লাস ধরলাম, নিচাটাকে আমি গর্ত ধরলাম, ওইচটাকে গর্ত ধরলাম আর এইচ প্লাসটাকে আমি হাই ধরলাম। এবার গাড়িটা যখন যাচ্ছে তখন কি হচ্ছে, গাড়িটা তো ঝাঁকি তো দুইটাতেই খাবে, কিন্তু সেই ঝাঁকিটা কে নিচ্ছে, সকারটা নিচ্ছে। অর্থাৎ এই বাফারটা কি করছে, এই বাফার হচ্ছে এক্সেস এইচটাকে আর এক্সেস ওইচটাকে হচ্ছে দুইভাবে হচ্ছে কী করে নেবে, অ্যাবজর্ব করবে। কারণ এদের তো আর আমার বেশি তো মানে এটা আবার এরকম না যে খুব বেশি, এবার যদি খুব বেশি ভাঙা হয় সকার কিন্তু কাজ করবে না, গাড়ি ঝাঁকি লাগবেই। মানে অল্প পরিমাণ যদি তুমি এইচ প্লাস বা ওইচ মাইনাসের গাঢ়ত্ব বৃদ্ধি করো দ্রবণে, এই বাফার যদি থাকে ও কিন্তু এই একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত এই বাফারটা কিন্তু ওই এইচ প্লাস বা ওইচের গাঢ়ত্বটাকে কী করতে পারে, অ্যাবজর্ব করতে পারে। তাহলে বললাম এই যে এখানে আমি এক্সট্রা করে যে এইচ প্লাস যদি দিই তাহলে কি এই দ্রবণটার পিএইচটা বেড়ে যাচ্ছে। আমার যে পিএইচে কাজ করার কথা মেইনলি এই সমস্ত কাজগুলো হচ্ছে বায়োকেমিস্ট্রিতে হয়, সিওডি বিওডি এগুলোতে কিন্তু এই জিনিসগুলো হয়, এখানে কিন্তু পিএইচটা মেনটেন করতে লাগে। ঠিক আছে, বিভিন্ন কেমিক্যাল রিয়াকশানে পিএইচ মেনটেন করতে লাগে। যদি পিএইচ চেঞ্জ হয়ে যায় তাহলে বিক্রিয়াটাই আলাদা হয়ে যায়। সেদিন যেরকম দেখছিলাম ক্রোমিয়াম এস্টিমেশনে প্রথমে অ্যাসিডিক থাকে, ওটাকে হচ্ছে নিউট্রাল করার পর ওটাকে আবার বেসিক করে নিতে হয়, মানে পিএইচ এই বিক্রিয়াটা দিবে না, কারণ পিএইচে এইচ প্লাসের গাঢ়ত্ব বেশি, এইচ প্লাসটা হয়তো রেডিলি রিঅ্যাক্ট করে যেতে পারে, সেই জন্য এক্সট্রা পিএইচটা রাখা যাবে না। রাস্তা দিয়ে আমি যখন যাবো ঝাঁকে খেলে কী হবে, আমার শরীরের ক্ষতি হবে, তো তাহলে বিক্রিয়াটাতে তো ভ্যাম্পার হবে। যদি আমি অ্যাসিড মাধ্যমে যদি আমি দেখছি এখানে এক্সট্রা এইচ প্লাস চলে আসতেছে দ্রবণের মধ্যে কোনোভাবে এক্সেস অ্যাসিড দেওয়াতে, তাহলে সেটাকে আমাকে অ্যাবজর্ব করে লোক মানে বাফার জন্য হ্যাঁ ওটা আমরা বাফার দেবো। ঠিক আছে, বাফার দিলে কী হয়, পিএইচটার আপ ডাউনটা কী হচ্ছে না, ও প্রশমিত হচ্ছে, মানে বাহ্যিক চাপটা নিচ্ছে। যেরকম আমাদের ফ্যামিলিতে একটা, যেরকম আমাদের বাবা মা, আমাদের ম্যাক্সিমাম চাপটা কিন্তু ওরাই সহ্য করে। ঠিক আছে, ম্যাক্সিমাম, যেন আমাদের উপরে যেন এফেক্টটা না পড়ে, আমাদের পড়াশোনা বলো সমস্ত কিছু বলো এগুলোর প্রেশারটা যেন না আসে, কাজকর্মের প্রেশারটা না আসে, কারণ ও হচ্ছে ওনারা আমাদের হচ্ছে বাফার। কথা বুঝলা গেল, আমাদের ঝোড় ঝামেলা ওনারা সহ্য করে নিচ্ছে, তাহলে এই বাফারটাও তাই কেন, কারণ ওরা কোনো না কোনোভাবে রিঅ্যারেঞ্জ করে নিচ্ছে, বাইরের থেকে ভালো জিনিসই আসুক খারাপ জিনিস আসুক সেটাকে কিন্তু আগে ওরা হ্যান্ডেল করছে। এই যে এখানে এইচ প্লাসই আসুক ওই যে আসুক, ওই বাফারটা নিজেদের মধ্যে একটা সাম্য অবস্থা তৈরি করে। বাফার নিজেদের মধ্যে একটা সাম্য অবস্থা এমনভাবে তৈরি করে যে বাইরের থেকে তুমি যদি এক্সেস এইচ প্লাসও দাও, মানে পিএইচটাকে তুমি চেঞ্জ করার জন্য বাইরে থেকে এইচ প্লাস দাও, তাহলে এই এইচ প্লাসটা অ্যাবজর্ব করে হচ্ছে অনুবন্ধী ক্ষারকটা। যদি আমি অ্যাসিটিক অ্যাসিড নিই তাহলে এর অনুবন্ধী ক্ষারকটা কী হচ্ছে, CH3COO মাইনাস, এটা 1 নম্বর পয়েন্ট। ঠিক আছে, যদি বাইরের থেকে আমি OH মাইনাস, যদি আমি এক্সেস OH মাইনাস অ্যাড করি তাহলে এটা অ্যাবজর্ব কে করবে, এটা অ্যাবজর্ব করবে হচ্ছে H3O প্লাস, দ্রবণের H3O প্লাস এটাকে কী করে নেবে, তাহলে অ্যাবজর্ব করে নেবে। ঠিক আছে, তাহলে H প্লাস আর OH মাইনাস যুক্ত হয়ে কী তৈরি করবে, জল তৈরি করবে। কারণ জলের পিএইচ কত, আমরা দেখলাম 7, তাই না, কারণ জলটা ভেঙে H প্লাস আর OH তৈরি হচ্ছিলো, দুজনের গাঢ়ত্ব বলছিলাম সমান, তাহলে ওদের 10⁻⁷ মানে ওদের পিএইচটা চলে আসলো 7। তাহলে বোঝা গেল, তাহলে এক্সেসটাকে অ্যাবজর্ব করছে আর সেটা। এবার একটা ক্ষারীয় বাফার দিয়ে দেখি ওরা কী করে বাফার ক্রিয়াটা করে। এটা ক্ষারীয় বাফার, একটা ক্ষারীয় বাফারের উদাহরণ বলো, দলি বলো একটা ক্ষারীয় বাফারের উদাহরণ। তাহলে প্রথমেই হচ্ছে যখনই ক্ষার বলবো একটা মৃদু ক্ষার নিবা, OH আর এর একটা অনুবন্ধী লবণ, তাহলে অনুবন্ধী লবণ ধরো CH3COONH4। ঠিক আছে, আচ্ছা বলো তো এটা তো দুর্বল অ্যাসিড, আর এই অনুবন্ধী লবণটা কি তড়িৎ বিশ্লেষ্য কীরকম হবে, তীব্র, মানে এটা টোটালটাই বিয়োজিত হবে, টোটালটা এ অল্প বিয়োজিত হবে কিন্তু এ গোটাটাই বিয়োজিত হয়ে যাবে। এবার এদের মধ্যে তাহলে আমরা এই বাফারের সাম্য অবস্থাটা একটু চেক করে নিই, এদের মধ্যে সাম্য অবস্থাটা কী করে আসে। দেখো এখান থেকে কমন আয়ন আছে হচ্ছে NH4 প্লাস, এটা হচ্ছে কমন আয়ন, এটাকে কমন আয়নও বলে, কমন আয়ন। আমরা এখানে কী বলছিলাম, সম আয়ন, এটাই হচ্ছে একই, যেটা সম আয়ন, এটাকে ইংরেজিতে বলে কমন আয়ন।
তাহলে কমন আয়নটাকে আমার NH4+, এখান থেকে NH4+ আসবে, এখান থেকেও NH4+ আসবে, আর কি আসবে এক্সট্রা করে? OH- আসবে, CH3CO মাইনাস আর CH3 CO মাইনাস। ও। এবার তুমি এই দ্রবণের মধ্যে এক্সট্রা করে হচ্ছে তুমি এখানে যদি তুমি H3O+ দাও, এক্সেস, তাহলে এটা কি অ্যাবজর্ব করবে? এই H3O+টাকে ধরে নেবে, এই OH তৈরি করে কি নেবে? জল তৈরি করে নেবে। তাহলে এবার যদি আমি এখানে এক্সট্রা করে OH দিই তাহলে কি করবে? যদি এক্সট্রা করে OH দিই তাহলে এই NH4+ OH-টাকে ধরে নিয়ে কী করবে? NH4OH তৈরি করবে। মোট কথা ওদের মধ্যেই থাকবে, ওরা বাইরে নেবেই না, বের করবেই না, ওদের মানে যা ঝামেলা আসবে ওরাই আপলোড করে নেবে। তাহলে এক্সট্রা যে OH- দিচ্ছে সে এটাকে ধরে আবার এটাতে ব্যাক করে আসবে। এটা যদি স্যার আরও দেওয়া হয়ে গেছে, হ্যাঁ, আরও যদি কিছু দেওয়া হয় তখন কোথায় দেবে? বেশি OH দেওয়া হলে ওদের ক্যাপাসিটি যতক্ষণ আছে ততক্ষণ ওরা করবে, আর বাকিগুলো তারপরে পেজটা চেঞ্জ করে দেবে, তখন আর বাফারটা কাজ করবে না। তখন আর বাফারটা ওর ম্যাক্সিমাম ক্ষমতা আছে, তো এটাই করবে। এরপরে বাফারের ক্ষমতা আছে, বাফারের রেঞ্জ আছে pH-এর +1 থেকে -1 পর্যন্ত, +-1 বলে ওইটুকু অবধিও রাখতে পারে। মানে খুব ড্রাস্টিক তুমি যদি যারা খুব বেশি দিয়ে দাও তখন কিন্তু ও কিন্তু ধরে রাখতে পারবে না, তখন pH-টা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যেরকম আমরা 2টা অবধি মাইট সহ্য করতে পারবো, 2-এর বেশি মাইট যখনই আসবে তখন কিন্তু আমরা রিঅ্যাক্ট করবো। কুকুর যেরকম 2টা মাইট দিবা তারপরে সহ্য করবে, আবার কিন্তু কে করবেই। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সহ্য ক্ষমতা বাফারের। এবার বাফারের সহ্য ক্ষমতার বাইরে যদি দাও তাহলে কেউ রিঅ্যাক্ট করবে না, তখন বলবে যা আমি আর পারলাম না, আমি যতটুকু খাবার খাইলাম বাকিটা যদি দ্রবণে চলে আসে তাহলে কী আর হবে? pH-টা চেঞ্জ হয়ে যাবে। ইফ এক্সেস H+ or OH- মানে হয় বেশি অ্যাসিড বা বেশি ক্ষার যদি অ্যাড করা হয়, অ্যাডেড, ঠিক আছে। এক্সেস, কেন এক্সেস বললাম? যেটা হচ্ছে বাফার ক্ষমতাকে কি করে দেয়? ডোমিনেট করে দেয়। স্যার এটা এখন পর্যন্ত দেওয়া হচ্ছে না, এইচের উপরে হয়ে গেছে স্যার, মাইনাসটা বাফার ক্ষমতা, তাই না? তখন দ্রবণের pH-টা কী হয়ে যাবে? চেঞ্জ হবে। চেঞ্জ হয়ে যাবে। যদি H+ বেশি দাও তাহলে অ্যাসিডিক হয়ে যাবে একটু বেশি, আর যদি OH বেশি হয়ে যায় তাহলে খারাপ হয়ে যাবে। ঠিক আছে, সেটা ডিপেন্ড করবে তার উপর। তাহলে H+ দিলে pH কমবে, আর OH দিলে pH বাড়বে, কারণ আমরা জানি pH কম মানে হচ্ছে 0 থেকে 7-এর মধ্যে অ্যাসিড, আর 7 থেকে 14-এর মধ্যে হচ্ছে ক্ষার। তাহলে বুঝাইতে পারলাম? হ্যাঁ, এবার আসে তাহলে বাফার ক্ষমতা। এই যে একদম যা আছে তাই বাফার ক্ষমতা। কিসের ধরো কাছের থেকে ধরার চেষ্টা করবো। তাহলে এবার আসছে বাফার ক্ষমতা। তাহলে বাফার ক্ষমতা মানে কি? ক্ষুদ্র পরিমাণ হচ্ছে চেঞ্জ হবে। বাফার ক্ষমতা দেখো তো ফাই দিয়ে আছে নাকি? বিটা আচ্ছা, তাহলে বাফার ক্ষমতাকে বিটা দিয়ে প্রকাশ করছি। তাহলে বিটা মানে হচ্ছে কি আমরা বাফার ক্ষমতা। তাহলে বলছি কি যে বাফার ক্ষমতা কতটুকু? যে আমি কিছু পরিমাণ ধরো ক্ষার বা অ্যাসিড মেশাইতে পারি, আমি কিছু পরিমাণ ধরো এই ডিবি পরিমাণ আমি মেশাচ্ছি, ক্ষারক মেশাচ্ছি, আর তাতে করে pH-এর চেঞ্জ কত হচ্ছে? মানে ভাষাটা বলো তো। 1 লিটার সংখ্যাটা 1 লিটার বাফার দ্রবণের pH এর মান 1 এককে পরিবর্তন করতে যে গ্রাম অণু বা মোল তীব্র ক্ষারক বা অ্যাসিডের প্রয়োজন থাকে বাফার দ্রবণের বাফার ক্ষমতা বলে। একদম সোজা সাপটা কথা হচ্ছে, যতক্ষণ না তুমি রিয়্যাক্ট করছো, তোমাকে রিয়্যাক্ট করাবো, তার মানে তো বুঝবো তোমার ক্ষমতা কতটুকু। আমি একে 1টা মাইট, 2টা মাইট, 3টা মাইট, 4টা মাইট, আমি এরকম মাইট দিয়েই যাচ্ছে,
ও ধরো ও হচ্ছে 1 লিটার একটা দ্রবণ, আমি ওর উপরে অল্প অল্প করে কি করছি, ডিবি ডিবি করে কি করছি, একটা একটা করে এই যে ডিবি দিয়ে যাচ্ছি, এই যে একটা ডিবি, 2টা ডিবি, 3টা ডিবি, ঠিক আছে। এইভাবে দিতে 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 দেখলাম এর রাগ ছিল হচ্ছে কত, প্রথমে ছিল হচ্ছে 5, ঠিক আছে। আর ওইখানে একটু বাফারও দেওয়া আছে, কারণ ওর সহ্য ক্ষমতা আছে তো, আর ওর বাফারটা ওর পিএইচটা কত 5। এবার আমি দিলাম 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 H+ বাড়াচ্ছি বাড়াচ্ছি বাড়াচ্ছি, ঠিক আছে। একটা সময় পরে কী হবে, বাফারের ক্ষমতা শেষ হয়ে যাবে, তখন এর পিএইচ চলে আসলো 4। তাহলে যতটুকু মিশাইলে পরে পিএইচটা চেঞ্জ হচ্ছে, মানে যতটুকু পরিমাণ H+ বা OH- এর গাঢ়ত্ব অ্যাবজর্ব করতে পারে। যখন অ্যাবজর্ব ক্ষমতা শেষ হয়ে যাবে তখন পিএইচটা চেঞ্জ হবে। সেই পিএইচটা আমি কতটুকু চেঞ্জ করব, পিএইচটা চেঞ্জ হবে হচ্ছে 1 একক, ঠিক আছে। ধরো পূর্বে পিএইচ ছিল কত, পিএইচ ছিল ধরো 4, ঠিক আছে। এবার আমি ডিবি পরিমাণ কি মিশাইলাম, ক্ষার মিশাইলাম, ক্ষারক বা অ্যাসিড মিশাইলাম। তাহলে অ্যাসিড মেশানোতে পিএইচটা হয়ে গেল আমার 3, ঠিক আছে, বা 5, এক করে কমবে লাগবে। ঠিক আছে। কারণ ক্ষারক যদি মেশাই উল্টা বলছি, 5 আগে তাহলে 5 বা 3 3, ঠিক আছে। তাহলে এটাকে আমরা বলছি হচ্ছে ক্ষমতা। ওই যে আগের দিন বলছিলাম না ক্ষমতার সংজ্ঞা কিসেতে যেন হোয়াটসঅ্যাপে, ডি। তাহলে এক পিএইচ চেঞ্জ করতে আমার যে পরিমাণ সেটা মেশাইতে হবে, অ্যাসিড বা ক্ষার মেশাইতে হবে। বোঝা গেল বাফার ক্ষমতা, সময়ের প্রভাব, যেটা ইংরেজিতে আমরা কি বলছি, কমন আয়ন এফেক্ট। বোঝা গেল? কোনো অসুবিধা আছে? অসুবিধা নাই তো? আচ্ছা, তাহলে এখন আমরা আসবো হচ্ছে দ্রাব্যতা গুণফল। কিছু নাই, একদম সহজ একটা জিনিস। দ্রাব্যতা গুণফল দেখি তোমরা অনেকগুলো এক্সাম্পল করেও নিচ্ছো, বুঝেই গেছো আশা করি। দ্রাব্যতা গুণফল অনামিকা বুঝতে পারছো আজকে বাফারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটা কিন্তু পরীক্ষায় আসবে যে বাফার কি, বাফার ক্ষমতা কি, একটা আম্লিক বাফার, একটা ক্ষারীয় বাফার, এই কয়েকটা কোশ্চেনের মধ্যেই থাকবে। ও ইম্পর্টেন্ট জায়গায় যাচ্ছে না, দেখো তো। আচ্ছা, তাহলে আমরা দেখছি খুব সহজ একটা জিনিস, সেই আগের জিনিস। অ্যাসিড জলে বিয়োজিত হচ্ছে, কি তৈরি করবে সাম্য অবস্থায়, H3O+, আর কি তৈরি করবে A-। হ্যাঁ, এটাই তো। তাহলে এখান থেকে আমরা কে এ সমান সমান কী বার করছিলাম, H একবারে করে দিচ্ছি, তাই না? এটুকু তো আমরা আগের থেকেই জানতাম। তাহলে এখান থেকে আমরা H3O+ করে দিই। এটা সমান সমান কী লিখবো তাহলে, কে অফ AHA বাই অনলি A-, দেখো অনলি A- না, বুঝতে পারছো? সমীকরণটা ইসে করছে, একটু রিঅ্যারেঞ্জ করছে অনামিকা। আমি আগে অনামিকার কাছ থেকে H3O+ গাঢ়ত্বটা দেখলাম, ঠিক আছে। এবার ক্ষারের ক্ষেত্রে বি, এটা বেস ছিল। অ্যাসিডের ক্ষেত্রে এটা লিখি ফর অ্যাসিড, ঠিক আছে। অ্যাসিডের ক্ষেত্রে এইভাবেই করবা, অ্যাসিডের ক্ষেত্রে বা অ্যাসিডের আর্দ্র বিশ্লেষণও বলতে পারো এটা, ঠিক আছে। অ্যাসিডের আর্দ্র বিশ্লেষণ এইচে, H3O+, আর ক্ষারের আর্দ্র বিশ্লেষণে একদম সুন্দর করে দিই, তোমাদের সুবিধা হবে। সমস্যা হচ্ছে আমি এত গুছায় করতে পারিনি। তাহলে ক্ষারের যদি আমি আর্দ্র বিশ্লেষণ করি তাহলে কী হবে, তাহলে ক্ষারটা কী করবে, একটা H+ তুলে নেবে। এটা কার তত্ত্ব ছিল H+ তুলে নেওয়া,
এই যে লাউরি ব্রাউস্টেড লাউরি ব্রাউস্টেডটা, ঠিক আছে, প্লাস OH মাইনাস, এই তো। তাহলে বুঝতে কোনো অসুবিধা আছে? হ্যাঁ, এটা হচ্ছে তোমার। তাহলে এখান থেকে আমরা KB সমান সমান কী লিখতে পারি? কনসেন্ট্রেশন অফ BH প্লাস OH মাইনাস তাহলে এখান থেকে যদি আমরা বলি OH মাইনাসের গাঢ়ত্ব, তাহলে OH মাইনাসের গাঢ়ত্বটা কীরকম? KB ইন্টু B, তাই না? কোনো অসুবিধা আছে কোনো? একটু করছে তো। যখন pH 7 অর্থাৎ প্রশম দ্রবণ অথবা প্রশম দ্রবণ অথবা আমরা বলতে পারি না যে H3O প্লাসের গাঢ়ত্ব সমান সমান হচ্ছে OH মাইনাসের গাঢ়ত্ব হয়, এটাই তো প্রশম। H প্লাস OH সমান মানে তো কোনোটাই অ্যাসিড হচ্ছে না, কোনোটাই ক্ষার হচ্ছে না। তাহলে এটাকে আমি ইকুয়েশন নাম্বার 1 দিলাম, এটা নাম্বার ইকুয়েশন 2। তাহলে ইকুয়েশন 1 ও ইকুয়েশন 2 থেকে পাই, তাহলে কি পাচ্ছি আমরা? KA ইন্টু HA বাই সমান সমান KB BH প্লাস। দুইটাকে একবারে করে দেবো ভাবছিলাম। H3O প্লাস সমান সমান আমরা পাচ্ছি KA ইন্টু HA বাই A মাইনাস। ওইটা অ্যাকচুয়ালি আলাদা করে করছে কারণ ওইটার দুটা ক্ষারকটাকে একই নিয়ে নিচ্ছে, এটা পরে করে দিচ্ছি। তাহলে এটা pH, ঠিক আছে। তাহলে আমাদের করতে হবে কি? লগ। তাহলে উভয় দিকে মাইনাস লগ 10 নিয়ে পাই। অনামিকার লগের নিয়মগুলো জানা আছে দেখছি, হ্যাঁ? তাহলে কী করে হবে? তাহলে pH সমান সমান কী বলছিলাম? মাইনাস 10 বেস লগ H, তাই তো? 10 বেস লগ H বলছিলাম। তাহলে মাইনাস লগ 10 মাইনাস লগ KA ইন্টু HA বাই A মাইনাস, তাই না? তাহলে এটার থেকে আমরা করতে পারি pH সমান সমান, এখান থেকে একটু আলাদা করি, লগ KA মাইনাস লগ 10 HA ঠিক আছে। এই জিনিসগুলো তোমাদের আগে ছিল, একদম ফার্স্ট চ্যাপ্টারে একটু ছিল, এটা একটু দেখো কীভাবে। pH সমান সমান PKA মাইনাস 10 মানে P হয়ে গেল, আর এখান থেকে মাইনাস লগ 10 বেস, এটা কি H, এটা কি ছিল? অ্যাসিড ছিল। এটা কি ছিল? জল ছিল। এটা কি ছিল? H প্লাস আয়নটা, আর এটা হচ্ছে অনুবন্ধী। অনুবন্ধী কি? এই মাইনাস অনুবন্ধী ক্ষারক, তাই না? ক্ষার আর ক্ষারকের পার্থক্য কি? এটা আমি ক্ষারক লিখছি, কোনো ভুল নাই। কেন? কারণ ক্ষারক ক্ষার দুটোই জলে দ্রবীভূত হয়। যে সমস্ত ক্ষারকগুলি জলে দ্রবীভূত হয় সেগুলি হচ্ছে ক্ষার, সব ক্ষারই ক্ষারক। এছাড়া অ্যাসিড ছিল,
অ্যাসিডের গাঢ়ত্ব নিচে কি আছে অনুবন্ধী অনুবন্ধী ক্ষার। এইখান থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে এই সূত্রটা দিয়ে। ঠিক আছে, এই সূত্রটা দিয়ে কিন্তু আসে। এবার ঠিক আরেকটা OH মাইনাস, OH মাইনাসের গাঢ়ত্বটা আমরা কীরকম দেখলাম KB ইন্টু BH প্লাস বাই বি। ঠিক আছে, এটা আমি আরেকটু পরে একটু অন্যভাবে করবো এই OH-টাকে, যেহেতু তোমাদের বই আছে। তাহলে এখান থেকে POH সমান সমান তোমরা প্রুফ করতেই পারবে যে PKB মাইনাস লগ অফ BH প্লাস বাই বি, পারবা না একদম লগ দিয়ে। এবার এখান থেকে তার মানে PKB POH সমান সমান PKB মাইনাস লগ, তাহলে উপরেরটা কি অনুবন্ধী অনুবন্ধী আছে। কার বা কার, যেহেতু জলে দ্রবীভূত আছে এর জন্য এরা ক্ষার ইউজ করছে বারবার করে, কারণ এগুলো সবগুলি জলে আর্দ্র বিশ্লেষিত করছে যায়, এর জন্য এদেরকে বারবার তুমি ক্ষারক বলো, ক্ষার বলো, কোনো অসুবিধা নেই। জলে দ্রবীভূত হইলেই তো ক্ষারকটাকে আমরা ক্ষার বলতে পারি, কিন্তু সে তো ক্ষারকও, ক্ষারকটারই স্পেশাল রূপ ক্ষার। বোঝা গেল কথাটা? এইবার এখান থেকে এটুকু হচ্ছে আমার PH আর POH, এটা দিয়ে কিন্তু অঙ্ক আসে যে তোমরা ক্ষার গ্রাহিতা অম্ল গ্রাহিতা কিন্তু এখন ফার্স্ট চ্যাপ্টারে পড়ছি না, কে কতগুলো H প্লাস নিতে পারে, কে কতগুলো H প্লাস দিতে পারে, এগুলোর উপরে এই ডিপেন্ডগুলো করে। ঠিক আছে, তাহলে এইটুকু গেল হচ্ছে PH POH। এবার একটা ছোট্ট জিনিস, সেটা হচ্ছে KA ইন্টু KB, এটা সমান হচ্ছে KW প্রুফ করা। প্রুফ দ্যাট, এটা তোমাদের আমি বাড়ির জন্য পড়া দিয়ে দেবো, আমি শুধু কে আর কেবিটা বের করেছি। তাহলে এটা সমান সমান কত লিখতে পারি 10 টু দি পাওয়ার মাইনাস 14 কে কেবি, পারি তো? তাহলে কে কেবি, এটা তোমাদের আমি খালি একটা ছোট্ট জিনিস বলে দিচ্ছি। দেখো এখানে কী করে বলো তো, অ্যাসিডটাকে কে নিচ্ছে, এইচে নিচ্ছে, এটা জলের উপস্থিতিতে বিক্রিয়া করে দিচ্ছে, কী তৈরি হচ্ছে তাহলে H3O প্লাস A মাইনাস।